আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে। সো আজকে অনুষ্ঠিত হয়ে গেল অফিসার ক্যাশ 2025 সাল ভিত্তিক যে পরীক্ষাটা হয়েছে সেটা রিটেন পরীক্ষা। সেখানে 5টা ম্যাথ আসছে 6 মার্কস করে। সো চলেন আজকে এই ম্যাথগুলা সলিউশন করে দেখা যাক, এবং আমি অবশ্যই আপনাদের মন্তব্য জানতে চাইবো যে ম্যাথগুলো কি সহজ ছিল না কঠিন ছিল, আপনার কি মনে হয়। একটু আগে আরেকটা ভিডিও দিয়ে আমি এই ম্যাথটা সলভ করছিলাম, কিন্তু সেটা প্রায় 5 মিনিট 6 মিনিটের মতো চলে গেছে। এত বড় সময়ে একটা ম্যাথ করতে গেলেই 5টা করতে দেখা যাবে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে। সো যাই হোক, এই ম্যাথটা ছিল হচ্ছে একটি একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেওয়ায় মোট 420 টাকা আদায় হলো, এবং ওই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল। সো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এইখানে একটা বেসিক কথা আমি বলে রাখতে চাই আগেই, যে এই ম্যাথটা করার জন্য আপনাকে যেটা বুঝতে হবে, বলতেছে একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে, মনে করেন একটা শ্রেণীতে শিক্ষার্থী পড়ে 10 জন, প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে একটা শ্রেণীতে যদি 10 জন পড়ে তাহলে প্রত্যেকের সহপাঠী কিন্তু 9 জন করে, সে নিজে কখনো তার সহপাঠী হইতে পারে না। এই জন্য প্রত্যেকের সহপাঠী হচ্ছে 9 জন করে। তাহলে আমরা যদি ধরে নিই একটা শ্রেণীতে শিক্ষার্থী হচ্ছে x জন, তাহলে তার সহপাঠী হবে কিন্তু x-1 জন, নট x জন। 10 জন সবাই কিন্তু তার সহপাঠী না, সে নিজে কখনো তার সহপাঠী হবে না। এই জন্য তার সহপাঠী হবে x-1 জন। সো আমাদের প্রশ্ন এটাই বলে দিচ্ছে যে x জন তারা হচ্ছে তাদের সহপাঠীর সমান, অর্থাৎ x-1 জন করে চাঁদা দেয় প্রত্যেকে। তাহলে মোট এটাকে গুণ করলে তাদের মোট চাঁদা হয় 420 টাকা, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এরপরে আমরা যদি এটাকে সলভ করি, এক্স এবং এক্স গুণ করলে x² তারপরে মাইনাস এক্স, 1 গুণ করলে এক্স, এবার 420-র মতো করে আছে। এবার এই পাশে প্লাস আকার আছে, এই পাশে মাইনাস আকার। এবার আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ সলভ করে ফেলতে হবে। সো এই উৎপাদক বিশ্লেষণ করার সহজ টেকনিকটা হচ্ছে আমরা এটাকে ভাঙাই নিই এইভাবে। তার যে সবচেয়ে ছোট ছোট যে গুণনীয়কগুলো আছে সেগুলোকে বের করে তারপরে যে কম্বিনেশনে আমাদের এখানে 1 থাকে এবং এখানে 420 আসে, অর্থাৎ যোগ বা বিয়োগ করলে -1 হবে, গুণ করলে -420 হবে। এইটা কম্বিনেশনটা আমরা এনশিওর করি এই যে সবচেয়ে ছোট যে তার গুণনীয়কগুলো আছে সেগুলো বের করার মাধ্যমে। আচ্ছা, উৎপাদক বিশ্লেষণ সলভ করার পরে দেখা যাচ্ছে কি আমাদের এক্সের মান আসতেছে 21, অর্থাৎ আমাদের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 21 জন। তাহলে 21 জন যদি শিক্ষার্থী হয় তাদের সহপাঠী হচ্ছে 20 জন করে, কারণ একজন কম, সে নিজে তার সহপাঠী না। এই জন্য 21 জন, তাহলে টাকা হবে 20 টাকা করে, অর্থাৎ 21 জন 20 টাকা করে দিলেই তার 420 টাকা হয়। তাহলে আমাদের ম্যাথের উত্তর আসতেছে শিক্ষার্থী 20 জন, তারা প্রত্যেকে চাঁদা দিতেছে 20 টাকা করে। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে সোজা করে করার চেষ্টা করি, আর না বাঁকা টেরা হয়ে যায় ভিডিও করার সময়। সো এটা সহজ কথা বলতেছে কি, বলতেছে একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। এরপরে বলতেছে এটার যে পরিসীমা আছে, অর্থাৎ এই আয়তক্ষেত্রটার পরিসীমা একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রটির কর্ণের অনুপাত নির্ণয় করো। সো এখানে একটা জিনিস আপনাকে মাস্ট জানতে হবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কী এবং বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কী। এই দুটো জিনিস যদি আপনি না জানেন তাহলে পরীক্ষার হলে আপনি যতই হাই হুতাশ করেন না কেন, আপনি কিন্তু এই ম্যাথটা মিলাতে পারবেন না। সো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই দুটো সূত্র আপনাকে আগে খুব ভালো করে জানতে হবে, এগুলো মুখস্থ সূত্র। সো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু প্রতি বাহুর দৈর্ঘ্য, আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, যেগুলো খুবই সহজ দুইটা সূত্র, সবাই মোটামুটি মনে রাখতে পারে। এরপরে আমরা দেখি একদম শর্টে ম্যাথটা করার চেষ্টা করি। বলতেছে এই যে ওদের দৈর্ঘ্য 40, প্রস্থ 30, তাহলে পরিসীমা, প্রথমে আমাদেরকে আয়তক্ষেত্রটির পরিসীমা বের করে ফেলতে হবে। পরিসীমা আসতেছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেটা সূত্র আছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 গুণ 70 সমান সমান 140। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু 140 ওদের প্রশ্ন মতে। একটা আয়তক্ষেত্র 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, তাহলে তার পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্রটা আমরা জানি খুব ভালো করে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং একটা বর্গক্ষেত্রের পরিসীমাও কত,
140 মিটারই। কেন? কারণ ওরা প্রশ্নে স্পষ্টভাবে বলে দিচ্ছে ইহার পরিসীমা, অর্থাৎ এই আয়তক্ষেত্রটার পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান 140 মিটার। যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান, 4টা বাহুই সমান, সুতরাং তার এক বাহুর দৈর্ঘ্য আসবে 140/4। কেন? কারণ আমরা জানি এটা বর্গক্ষেত্র হইতে হইলে তার যে 4টা বাহু আছে, 4টা বাহুই কিন্তু সমান। সো 4টা বাহুই যোগ করেই কিন্তু মানে পরিসীমা মানে কি? পরিসীমা মানে পুরা এই জায়গাটা, পরিসীমা মানে কি? পুরা জায়গাটা, অর্থাৎ এই 4টা বাহুর একত্র হচ্ছে 140। তাহলে একটা বাহু কত? সো একটা বাহু 140কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আসে 3 4 12, 2 4 5 20, 35 মিটার। প্রতি বাহু আসতেছে 35 মিটার। আর ম্যাথ কিন্তু এতটুক চায় নাই। আমাদের বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য পাওয়া গেছে, কিন্তু ম্যাথ চাইছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত। হ্যাঁ, অর্থাৎ আয়তক্ষেত্র অনুপাত বর্গক্ষেত্র, ওদের কর্ণের দৈর্ঘ্যটা চাইছে আমাদের কাছে, ওদের কর্ণের দৈর্ঘ্যটা আমাদের কাছে চাইছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। আয়তক্ষেত্র অনুপাত বর্গক্ষেত্র সমান সমান। এবার আমরা দেখি আয়তক্ষেত্র অনুপাত বর্গক্ষেত্র, খেয়াল করেন। আয়তক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্যটা আছে, এটা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমার রুট ওভার আছে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে 40 স্কোয়ার, প্রস্থ দেওয়া আছে কত? 30 স্কোয়ার। অনুপাত বর্গক্ষেত্রেরটা তো আমরা জানি, √2 এ উল্টা করে না লিখি, এভাবে লিখি 35 গুণ √2। তাহলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে 1600, 1600 যোগ 3 তিরিকা 900 অনুপাত 35 গুণ √2। তারপরে এখানে 2500 অনুপাত 35 গুণ √2। আর এটাকে আমরা যদি রুট ওভার কেটে হয়ে যাবে 50, 5 5 25, 50 50:35 ইন্টু √2। বা এটাকে লেখা যায় হচ্ছে, আরও কাটাকাটি করা যায়, অনুপাত দুই পাশে যদি কাটাকাটি করা যায়, এটা হচ্ছে 5 10 50, 5 7 35। তাহলে এটা উত্তর লেখা যায় হচ্ছে 10/7√2। এই হচ্ছে ওদের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। এই হচ্ছে ওদের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। এটার জন্য মাস্ট আপনাকে জানতে হবে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি এবং আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি। এই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে। এরপরে 3 নাম্বার ম্যাথটা, এটা অনেকটা মজার একটা ম্যাথ। হ্যাঁ, এটা মানে দেখতে মনে হচ্ছে যে কি না কি যে চলে আসছে। এক ব্যক্তি 250 টাকার একটা ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি অপেক্ষা 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন? প্রশ্নের কথাটাই আমি জাস্ট একটু সাজায় লিখি, এটা উত্তর বা উত্তরের একটা অংশ ধরতে পারেন। যে একজন ব্যক্তি সে 250 টাকা টোটাল তার ঋণের পরিমাণ, এই টাকাটা তাকে হচ্ছে পরিশোধ করতে হবে। প্রত্যেক কিস্তি কী হবে? 2 টাকা করে বাড়বে। মনে করেন প্রথম কিস্তিতে 1 টাকা, তাহলে পরের কিস্তি হবে 3 টাকা, তারপরের কিস্তি হবে 5 টাকা, তারপরের কিস্তি হবে 7 টাকা। এভাবে করে দিতে 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 একদিন তাকে কত টাকা পরিশোধ করতে হবে? মোট 2,500 টাকা তাকে পরিশোধ করতে। আপনি যখন এই ম্যাথের এই চেহারাটা নিয়ে আসতে পারবেন, আপনি সাথে সাথে বুঝতে পারবেন এই ম্যাথটা সমান্তর ধারা থেকে আসছে। তো সমান্তর ধারা বুঝে গেলেই এইখানে এত কথা বা এত পেছানোর জিনিস আপনার কাছে আর কিছুই মনে হবে না। জাস্ট সমান্তর ধারায় এটা আসছে যে প্রথম পদ 1 টাকা, আর প্রত্যেক কিস্তি যদি 2 টাকা করে বাড়তেছে, অর্থাৎ এটা সাধারণ অন্তর হচ্ছে 2 টাকা করে, আর এটার সমষ্টি দেওয়া আছে 2,500 টাকা। সো আমরা যদি লিখি এটাকে যে প্রথম পদ সমান সমান 1 টাকা, এরপর সাধারণ অন্তর 2 টাকা। তাহলে আমরা জানি সমান্তর ধারার সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্রটা খুবই ইজি, এটা হচ্ছে Sn ইজ ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। সো Sn এর মানটা আমরা জানি, সমষ্টিটা আমরা জানি, অর্থাৎ আমাকে মেয়াদ শেষে মোট কত টাকা পরিশোধ করতে হবে? আমাকে মোট পরিশোধ করতে হবে 2,500 টাকা, সরি 2,500 টাকা, 2,500 টাকা।
এই এন এর মানটাই হচ্ছে আমি জানি না। এই এন এর মানটাই হচ্ছে আমাকে নির্দেশ করতেছে যে কতগুলো কিস্তিতে আমি এই মোট ২,৫০০ টাকাটা পরিশোধ করব। ৳১ থেকে শুরু করে ৳৩, ৳৫, ৳৭ করে কতবার দিলে আমার এই ২,৫০০ টাকাটা পরিশোধ হবে, এটাই হচ্ছে এন এর সংখ্যা নির্দেশ করতেছে। এজন্য এন এর মানটা আমরা জানি না। এন এর মানটা আমাদেরকে বের করতে হবে। 2 এরপরে এ দিয়ে কি ডিনোট করে আমরা জানি। এ মানে হচ্ছে প্রথম পদ প্লাস আবারও এন আসছে এন আমরা জানি না -1। ডি মানে হচ্ছে সাধারণ অন্তর, মানে প্রতিবার কত করে এটা বাড়তেছে সাধারণ অন্তর, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে 2। সো বাংলিশ মিক্স করে ফেলছি, এটা বোধপাস। সো এইখানে n/2টা থাক আপাতত, এটা কিছু করার দরকার না। এইখানে দেখা যাক, এখানে হচ্ছে 2 প্লাস 2n মাইনাস 2। তাহলে এখানে 2500 ইজ ইকুয়াল টু n/2 ইন্টু এখানে দেখেন এই 2 আর 2টা কিন্তু কাটা যায়, এখানে শুধু 2n থাকে, 2n। সো 2 আর 2 আবার কাটা যায়, n স্কোয়ার থাকে শুধু, মানে ইজ ইকুয়াল টু n স্কোয়ার, বা এই পাশে যেটা n স্কোয়ার আছে এটাকে যদি এ পাশে আমরা রুট ওভার করে দিই, 2500 ইজ ইকুয়াল টু n, অর্থাৎ n ইজ ইকুয়াল টু হচ্ছে 50। মানে ওই লোক এভাবে 2 টাকা করে বাড়াইতে 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 যখন সে 50টা কিস্তি দিবে তখন তার পুরো টাকা পরিশোধ হবে। 50 কিস্তিতে সে হচ্ছে তার পুরো টাকাটা পরিশোধ করতে পারবে। তার এটার উত্তর হচ্ছে 50 কিস্তিতে। এই হচ্ছে ম্যাথটার উত্তর। সো পরীক্ষার হলে আরেকটা ইন্টারেস্টিং এবং মজার ম্যাথ আসছে, এই যে 4 নাম্বার ম্যাথটা। এটা একটু ট্রিকি আছে কেন? কারণ এটাতে একটা সূত্র আছে ছোট, এই সূত্রটা একটু জানা লাগে। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির যে ম্যাথগুলো, ওইখানে একটা সূত্র আছে, এই সূত্রটা একটু জানতে হয় এই ম্যাথটাতে। কি বলতেছে যদি a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু 3 হয়, আর a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? আচ্ছা, ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে যে সূত্রটা আছে, এই সূত্রটা হচ্ছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু কিছুই না, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে এই ম্যাথের মূল টার্নিং পয়েন্ট। এই সূত্রটা যারা জানছে বা যারা পারছে তাদের জন্য এই ম্যাথটা আর কোনো কিছুই হয় নাই, মানে থেমে থাকে নাই আর কি। a⁴ প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস b⁴ আচ্ছা, a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ যেটা আছে এটার মান হচ্ছে 3, ঠিক না? এটা প্রশ্নে দেওয়া ছিল 3। আর a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার যেটা, ওটার মানও দেওয়া ছিল 3। আর a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেটা, ওটার মান আমরা জানি না। তো এই ম্যাথ থেকে ওইটার মান বের করা যায়, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/3, বা এটাকে লেখা যায় 1। তার মানে এটাকে যদি আমরা একটা ইকুয়েশন ধরি, যেটা পরীক্ষার হলে আমরা করি আর কি, এটাকে যদি 2 নাম্বার সমীকরণ ধরি এবং ওইটাকে যদি এইটাকে যেটা আছে এটাকে যদি 1 নাম্বার সমীকরণ ধরি পরীক্ষার হলে, তাহলে জাস্ট 1 আর সমীকরণ 1 আর 2 যোগ করে দেন, দেখবেন ম্যাথটা হয়ে গেছে। সমীকরণ 1 আর 2 যোগ করেন। সমীকরণ 1 এ আছে হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর সমীকরণ 2 আছে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 3 যোগ এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 1। তাহলে এ বি এ সাইডে কাটা, এরপরে 2টা এ স্কোয়ার আছে প্লাস 2টা বি স্কোয়ার আছে ইজ ইকুয়াল টু 4। সুতরাং এ স্কোয়ার প্লাস, আচ্ছা একটু করি, 2 কমন এলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2, কারণ এ পাশে 2টা ভাগ হয়ে যাবে, পাশে গিয়ে গেছে 2। এই হচ্ছে কথা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে কত? 2। জাস্ট এই হাতিয়ারটা আপনার থাকা লাগবে। এই হাতিয়ারটা হচ্ছে কি, আপনি গাছ কাটতে যাবেন কিন্তু আপনার কাছে কুড়াল নাই, হাত দিয়ে তো আর গাছ কেটে ফেলা যাবে না, গাছ কাটতে হলে কুড়াল লাগবে। সো এই সূত্রটা জানতে হবে, a⁴ প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, যেটা গুণ করলে আসলে এই জিনিসটাই আসে, যেটা আমরা অনুসিদ্ধান্ত আকারে মনে রাখি। আর আজকে লাস্ট ম্যাথ যেটা, সেটা হচ্ছে 5 নাম্বারের এই ম্যাথটা। এই ম্যাথটা
আমরা সাধারণ যে অনুপাত করি ওই অনুপাতের মতো না, এই অনুপাতের চেয়ে একটু আলাদা। কেন? এখানে প্রশ্নে 3টা নাম ছিল, আমি নামগুলোকে শর্ট করে জাস্ট এ, ই এবং এম দিয়ে বুঝাইছি। তো 3জন বন্ধু এ, ই এবং এম, এদের মধ্যে 2600 টাকা এমনভাবে ভাগ করে দেয়া হলো যাতে এর অংশের 2 গুণ, মানে এ যে টাকাটা পাবে সেটা 2 গুণ, ই এর অংশের 3 গুণ, ই যে টাকাটা পাবে সেটা 3 গুণ, আর এম এর অংশের 4 গুণ, 3টা সমান। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 3টা সমান। মনে করেন এ যে টাকাটা পাবে সেটা 2 গুণ, এরপর ই যে টাকাটা পাবে সেটা 3 গুণ, আর এম যে টাকাটা পাবে সেটার 4 গুণ। এগুলো সমান, এটা প্রশ্নে দেওয়া আছে। এখন সে গতানুগতিক যে আপনার অনুপাতের ম্যাথগুলো আসে সেগুলোতে আমরা দেখি কি এর এত, বি এর অনুপাত এত, বি এর অনুপাত এত, সি এর অনুপাত এত, বা এ এত অংশ পাবে, ই এত অংশ পাবে, এম এত অংশ পাবে, বা একটা অনুপাত দেওয়া থাকে, সোজাভাবে আমরা যোগ করে ভাগ করে দিয়ে গুণ করে ফেলি। কিন্তু এখানে ওইরকম না, এখানে বলতেছে কি এ এর অংশের 2 গুণ, ই এর অংশের 3 গুণ, আর এম এর অংশের 4 গুণ, এই 3টা সমান। এই 3টা সমান, 2600 টাকাকে আপনাকে এমনভাবেই ভাগ করে দিতে হবে। সো এই ম্যাথগুলোতে আসলে লসাগুর কাজ আছে, এই ম্যাথগুলোতে লসাগু করতে হবে। কীরকম আমি আবার যদি বলি তাহলে দেখেন, 2a ইজ ইকুয়াল টু 3e ইজ ইকুয়াল টু 4m, 4m এগুলো সমান, এগুলো সমান। সো এখন এদেরকে আমাদেরকে কিসেও কনভার্ট করতে হবে? অনুপাতে কনভার্ট করতে হবে। এই অনুপাতে কনভার্ট করা হচ্ছে যে মূল ট্রিকটা হচ্ছে এই জায়গাতে, এবং এটা একটা শর্টকাট আছে, সহজ পদ্ধতি। সেটা হচ্ছে যদি আপনার এরকম করে আসে যে এ অমুকের 2 গুণ, অমুকের 3 গুণ এবং অমুকের 4 গুণ, এভাবে যদি থাকে তখন এটাকে ইজিলি কনভার্ট করে ফেলা যায়। এ ইজ টু ই ইজ টু এম সমান সমান এই 2টাকে 1/2 ইজ টু 3টাকে 1/3 এবং 4টাকে 1/4। এখন বলতে পারেন এইটা কি? এটা আমরা শর্টকাটে মনে রাখি, শর্টকাট মনে করার একটা টেকনিক। যদি এভাবে বলে এত গুণ, এত গুণ এবং এত গুণ এইগুলো সমান, তখন হচ্ছে এটাকে ইউজ করা যায়। তবে এটার একটা ব্যাখ্যাও আছে, ইলাবোরেশন আছে। কীরকম? যে এই 3টা অ্যামাউন্ট তো সমান, যদি সমান হয় তাহলে এগুলোকে কে ধরে একটা ম্যাথ দিয়ে ব্যাখ্যা দিয়ে একটা সলভ করা যায়, যেটাতে সময় বেশি লাগে আসলে। কে ধরলে তখন এই যে এই টাকাটা আছে সেটার 2 ভাগ, সেটার 3 ভাগ এবং সেটার 4 ভাগ, এই 3টা জিনিসও তো সমান হওয়ার কথা। তো সমান হইলে তখন এগুলোকে লসাগু করে সলভ করে ফেলা যায়। যাই হোক, তাহলে এগুলো যেহেতু সমান তাহলে এদের এ ইজ টু ই ইজ টু এম ইজ টু হাফ, 3/1, 4/1, অর্থাৎ এদের এক ভাগ করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এবার দেখেন, এবার আমাদেরকে অনুপাতটা আনতে হবে, কারণ অনুপাতটা তো আমরা জানি না। মূল অনুপাতটা যেটা দেওয়া আছে ওই অনুপাতটা আমাদের লাগবে। এ ইজ টু ই ইজ টু এম সমান সমান, এখন এদের হরগুলোর লসাগু করতে হবে। এদের হরগুলোর লসাগু করতে হবে কীরকম? 2, 3, 4, এই 3টার লসাগু হচ্ছে 2, 3, 4, 12, এই 3টার লসাগু হচ্ছে 12। আমরা জানি এই 3টার লসাগু হচ্ছে 12। 12 যদি হয় তাহলে হাফ ইন্টু 12 ইজ টু 1/3 ইন্টু 12 ইজ টু 1/4 ইন্টু 12। এবার আপনি এখান থেকে অনুপাতটা পেয়ে যাবেন। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। এটা হচ্ছে 6, 4 আর এটা হচ্ছে 3। আচ্ছা, এখন যদি আমরা এগুলোকে এই যে কে এর পদ্ধতি নিয়ে যাইতাম, হ্যাঁ, তখন কিন্তু কি হইতো? তখন হয়তো এই 3টাকে যোগ করে আমরা দেখাইতাম আর কি, যেটা তখন করে যে k/2 প্লাস k/3 প্লাস k/4 ইজ ইকুয়াল টু, কারণ যেহেতু টোটাল 3টা টাকা সবগুলো মিলে 2600 হওয়ার কথা। 2600 হলে ওই ইকুয়েশনটাকে যদি আপনি সলভ করে নিয়ে আসেন তখন এখানে আবার লসাগু করতে হবে। এটা আসবে 12, এটা 12 আসলে এটা হবে 6k প্লাস এটা হবে হচ্ছে 4k প্লাস এটা হবে হচ্ছে 3k ইজ ইকুয়াল টু 2600
সো এইখানে হচ্ছে তখন নিচে তো 12 আছেই, উপরে প্রায় 13K এর মতো করে থাকে। এখানে সরি, এখানে তো 2600 থাকে। এটাকে এ পাশে তো ওদের সাথে গুণ আকারে আছে, ওই পাশে নিলে এটা হয়ে যাবে ভাগ আকারে। ভাগ আকারে হয়ে গেলে তখন 2600-কে 12 দিয়ে গুণ করতে হবে, আর 13 দিয়ে দিতে হবে ভাগ, কারণ এ পাশে কে সাথে এরা গুণ আকারে আছে, ওই পাশে এটা যাবে ভাগ আকারে। সো তখন কে এর একটা মান চলে আসে, কে এর মান চলে আসে হচ্ছে যে 2400-র মতো। 2400-র মান চলে আসলে এখন এই যে প্রথম টাকাটা হচ্ছে কার, এ এর। দ্বিতীয় টাকাটা কার, ই এর। তৃতীয় টাকাটা কার, এম এর। জাস্ট তখন হচ্ছে এটাকে ইজিলি বের করে ফেলা যায়। তখন এ এর মানটা আসে হচ্ছে 1200 এর মতো। কেন? কারণ ওই যে টু এ ইজ ইকুয়াল টু 2400, আপনি বের করেন 2a ইজ ইকুয়াল টু 2400, তাহলে এ ইজ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু 2400/2 সমান সমান 1200। এইভাবে করে ই এরটাও বের করে ফেলা যায়। ই এরটা আসে কত, যেহেতু 3 আছে এখানে, এখানে 3টাকে ভাগ দেন তাহলে ই এরটা আসে 800। এখানে যেহেতু 4 আছে তাহলে 4 এম এরটা আসে 600 টাকা। এভাবে একটা মেথড আছে যেটা আমরা ইলেবোরেটলি করি। আর এইভাবে শর্টকাটে আসলে যেটা হয় যে আমি তো এটা বের করেই ফেললাম, লসাগু বের করে এবার অনুপাত যেহেতু পেয়ে গেছি, এবারে জাস্ট এটা টোটাল টাকা কত ছিল, তো টোটাল টাকা কিন্তু 2600। তো 2600 হলে এই অনুপাতের যোগফলগুলো কত, অনুপাতের যোগফল হচ্ছে 13। তাহলে 13 দিয়ে ভাগ, আর প্রথম যখন এই টাকাটা বের করবো তখন 6 দিয়ে গুণ। তাহলে এটা আসতেছে কিন্তু 13-26 দিয়ে গুণ করলে 200, 1200। 13-26 দিয়ে ভাগ করলে হচ্ছে 200, আর 6 দিয়ে গুণ করলে 1200। এরপরে ইতেও সেম কথা, 2600 গুণ, সো এখানে আবারও 13 দিয়ে ভাগ, এরপর 3 দিয়ে গুণ। সো এখানে আসে এর ক্ষেত্রে 13 দিয়ে ভাগ করলে 26, এর ক্ষেত্রে তো 4, এই যে 4, 800। আর এম এর ক্ষেত্রে অনুপাত হচ্ছে 3, তাহলে 2600 গুণ 3/13 ইজ ইকুয়াল টু 600। সো দুইভাবে এটা সলভ করা যায়। এখানে যদি একবার কে ধরে সলভ করি, কে অর্থাৎ এই দুটোকে সবাইকে কে ধরে জাস্ট হচ্ছে সবাইকে কে দিয়ে ভাগ করে লাস্টের যোগগুলো দেখা হচ্ছে 2600 টাকাই হওয়ার কথা। এভাবেও করা যায়। আবার হচ্ছে আমি যদি এভাবে শর্টে করি আর কি, যে এভাবে যদি বলে যে 2 গুণ সমান 3 গুণ সমান 4 গুণ সমান, অথবা 5 গুণ সমান 6 গুণ সমান 2 গুণ সমান, তখন হচ্ছে এদেরকে জাস্ট ভগ্নাংশ আকারে এনে, কারণ এটার 1 ভাগ, এটার 1 ভাগ, এটার 1 ভাগ, তিনটে সমান বলেই তো হচ্ছে অনুপাতে আসছে। সো তখন এভাবেও হচ্ছে যে এদের লসাগু বের করে, যে লসাগুটাকে ভগ্নাংশের সাথে গুণ দিয়ে বিষয়টা বের করা যায়। এই দুইভাবেই সলিউশন করা হলো, দুইভাবেই আসলে রেজাল্টটা কি আসবে। এই ছিল আজকের ক্যাশের প্রশ্নের সমাধান। কেমন লাগলো আপনাদের? কি মনে হয়, প্রশ্ন কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? মন্তব্য জানতে চাইবো অবশ্যই। আর যেহেতু আমি একজন নতুনভাবে শুরু করতে চাচ্ছি, সব কিছুই ভিডিওতে ভুল ত্রুটি হইতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে সবার সাথে আলোচনা করলে ভাল লাগে, এই তো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।